তান্ত্রিক না অগণতান্ত্রিক সেটা সেকেন্ড থট, এতে তো সবার ডিটারমাইন্ড হওয়ার কথা। এবং সবার লক্ষ্য যদি এক হয়, এই যে কথা বলছেন আপনি কেউ সন্তুষ্ট নয়, আপনার লক্ষ্যটা কি? লক্ষ্যটা তো এক এবং অভিন্ন হইতে হবে। কিন্তু প্রশ্ন হলো সরকারের পক্ষ থেকে সেই রকম আচরণ করা উচিত কিনা, যাতে সবার মধ্যে আস্থা তৈরি হয়। আমার কথা শুনেন, সরকারের রোলটা কি? আমি ভাই সরকারের পক্ষ যাচ্ছি না। আজিজ ভাই যেমন বললেন, ফ্রম ডে ওয়ান বলছেন সরকার নিরপেক্ষ না, এবং এখনো কথা আসছে যে একটা দলের প্রতি ওনার দুর্বলতা। এই যে আপনি বললেন না, বিভিন্ন সময় আমি বলছি ভাই বলছে যে এনসিপির বিপক্ষে আপনি আর বিএনপি কিন্তু ইঙ্গিত করছে হলো জামাতকে। তাহলে আপনি আমাকে বলেন, নিরপেক্ষতা নিয়ে যদি আপনি প্রশ্ন তুলে ফেলেন, তাহলে কালকে নির্বাচন দিলে নির্বাচনটা আপনার তরফ থেকে গ্রহণযোগ্য কেন হবে? কারো পক্ষ থেকে তো হচ্ছে না। না না, জামাত তো সরাসরি বলেছে যে সরকারের উপদেষ্টাদের রেকর্ড আছে আমাদের কাছে, সেই জন্যই তো আমি বলছি। তাহলে কি আমাদের এখন এই মুহূর্তে কাজ করতে হবে যে এই সরকার অধীনে নির্বাচন নয়, এই স্লোগান? কই নির্বাচনের দাবিতে তো অনর আছেন। কেউ নির্বাচনের দাবিতে শুধু নির্বাচনের দাবিতে অনর, কেউ নির্বাচনী ট্রাকের পাশাপাশি চালাচ্ছে অনেকগুলা ট্রাক। শাপলা না দিলে নির্বাচনে যাব না, সংস্কার বিচার না হলে নির্বাচনে যাব না, পিআর পদ্ধতি নিশ্চিত না হলে যাব না, লেভেল প্লেইং ফিল্ড না হলে যাব না, জাতীয় পার্টি সহ 12টা-14টা পার্টি ব্যান্ড না করলে যাব না। আপনাকে তো এগুলো সব ছাইটা ক্লিন কইরা না নির্বাচনী ট্রেনটা চলতে থাকবে একা। আপনি তো একা চলতে পারতেছেন না, আপনাকে তো টেনে ধরা হচ্ছে নানান ইস্যুতে। তার সাথে যারা নির্বাচন পরিচালনা করবে তার সম্পর্কে বক্তব্য যদি দায়িত্বশীল সবচেয়ে বড় দল এখন বলে যে একটা বিশেষ দলের দিকে ওনার দৃষ্টি বা কিছু, তাহলে আপনি যখন বলতেছেন এই সরকার নিরপেক্ষ না, তাহলে তার অধীনে নির্বাচনটা কি নিরপেক্ষ হবে? তাহলে আপনি জেনে শুনে কি নিরপেক্ষ নির্বাচন পাবেন না, এরকম একটা নির্বাচনের মাধ্যমে আপনারা যারা নিশ্চিত তারা ক্ষমতা আসবেন বলেই চাচ্ছেন? কতগুলো কথার তো লজিক থাকতে হবে। যে হয় বলতে হবে সরকারের কিছু করার নাই, সরকার ইম্পার্শিয়াল, নির্বাচন কমিশনকে নির্বাচন দিয়ে দিছে, নির্বাচন কমিশন নির্বাচন। একটা দিকে কিন্তু আমাদের থাকতে হবে, আমরা কিন্তু সেই জায়গাটায় নাই। 2 নম্বর, নতুন করে যোগ হয়ে গেল গণভোট। মানে নতুন মানে এটা কিন্তু খুব পুরনো না, কিছুদিন আগে আপনি যে গণভোটটা সাথে যোগ করলেন, গণভোটের সাথে এখনো কিন্তু জুলাই সনদের আইনি ভিত্তি গণভোটে হাঁ হইলেও হয় না। কেন হয় না জানেন? এটাকে তফসিলের সাথে রাখবে, মানে সংবিধানের তফসিলে রাখবে। এটা আইনি ভিত্তি হয় না, সংবিধানের বহু তফসিল থাকে। তো এটা আইনি ভিত্তি হবে যদি সংশোধনী আকারে যায়, অর্থাৎ প্রস্তাবনার ভিতরে যেতে হবে সংবিধানের। তফসিল থাকলে আইনি ভিত্তি হচ্ছে না, তফসিলে আইনি ভিত্তি হবে না। তফসিলটা হলে কি আপনি নথিজাত করে রাখলেন যে এরকম একটা ঘটনা ঘটছিল, বুঝতে পারছি, ওইটা ওইখানে থাকবে। এখন আপনি আসেন, জামাত ইতিমধ্যে বোধহয় শুরু করছেন নিম্নকক্ষ আগে থেকেই। এখন কেউ কেউ বলে এটা সংবিধানে নাই। আপনার রাজনীতিবিদদের ডিমান্ডের সাথে আপনি সংবিধান মিলাতে পারবেন না। কি পারবেন? না, সুযোগ নাই। যে কোনো সময় ডিমান্ড করতে পারি, ডিমান্ডটা জনগণ যদি মেনে নিতে পারে, জনস্রোত যদি তৈরি হইতে পারে, আপনি মানতে বাধ্য। আবার যারা বলতেছে আমরা পিআর মানবো না, তারও দোষ না, কিন্তু সে যদি পিআর না মানে আপনি ফোর্স করতে পারবেন না। বাট যদি আপনার লক্ষ্য থাকে একটা, ওই ফেসিজম যাতে না আসতে পারে, আমরা একটা সুন্দর গন্তব্যে যাব, সুন্দর একটা নির্বাচন করে যাব, সেই জায়গাটায় এই যে ঐক্যমত্য হতে পারছে না। আজকে প্রায় 1 বছর পরে, 1 বছর না 14 মাস পরে রেজাল্টটা কি আসছে জানেন? আমরা 5ই আগস্ট যেখানে দাঁড়ানো ছিলাম 2024-এ, ঠিক সেই জায়গাটায় দাঁড়িয়ে আছি। খারাপ জায়গায় আছি, খারাপ জানি না, অভ্যুত্থানের শক্তিগুলো দ্বিধা বিভক্ত, ঠিক সেই জায়গাটায় আছি। মাঝখানে বন্ধ হয়েছে কি জানেন? শুধু এই গোলাগুলিটা নাই, জঙ্গিবাদ দমন ইস্যুটা নাই, এইগুলা নাই। নাহলে আপনি দেখেন গুমখুন নাই, আমরা দাঁড়াই আছি কোন জায়গাটায় লাইলে, ওই যে 5ই আগস্টের পর যে জায়গা, ঠিক সেই জায়গাটা আমরা দাঁড়াই আছি। এখন আমরা নির্বাচন, রাজনৈতিক দলগুলোর মধ্যে বিতর্ক, তাকে খুবই মানে নেগেটিভ ভাবে দেখেন কিনা? আমি আমাকে যদি বলেন, আমি আগেও বলছি, এখনো বলছি, আমি একেবারে দাবি সহকারে, আমার তখন না একটু খারাপ লাগে বলতে। প্রথম প্রশ্ন, রাজনীতিটা দেশপ্রেমিক কিনা? আপনার লক্ষ্য যদি হয় আপনার দেশপ্রেম, আজকে একজন ব্যবসায়ী বলতেছিল আমাকে, দেশে ব্যবসা বাণিজ্য নাই, এই সেই ইত্যাদি ইত্যাদি। ইয়েস, আমি মানলাম। নাম্বার 1, ওই লোকের ব্যবসা বন্ধ হয়ে গেছে যে লোক 200 কোটি টাকার কাছে 1200 কোটি টাকা নিয়ে 200 কোটির ব্যবসা করতো, 1000 কোটি মেরে দিত, তার জন্য সমস্যা হয়েছে। নাম্বার 1। নাম্বার 2, ব্যবসায়ী কিছু সমিতি আছে বড় বড়, আমি নাম বললে তারা আবার বলবে আমরা তো বলি নাই, আপনি জানেন, অমুক অ্যাসোসিয়েশন তমুক অ্যাসোসিয়েশন, তারা বলে ব্যবসা বাণিজ্য খারাপ। এরা কি করে? অ্যাসোসিয়েশনের কাজ কি? মান্থলি চাঁদা নেয়, এসি নিচে বসে থাকে আর তদবির করে, ব্যাংক লোন স্যাংশন করায়। আমরা জানি তো এটা কি করে। কিন্তু আপনি ওই লোকটাতে বললাম আমি কুড়ে ঘরে থাকতে রাজি আছি,
সাবজেক্ট টু কন্ডিশন আমার জীবনের নিশ্চয়তা, আমার জানমালের নিশ্চয়তা, আমার চলাফেরার স্বাধীনতা। আমি শাপলা চত্বরে লোক মারতে দেখেছি, আমি সেনা অফিসার হত্যা হইতে দেখলাম, আমি আয়নাগর দেখলাম, ক্রস ফায়ার দেখলাম, বিনা বিচারে হত্যা দেখলাম, ওসি প্রদীপ তাজা গুলি মেরে মেজর সিনহাকে মারে। সেটা কিন্তু এই মুহূর্তে নাই। এবং সেটা যখন নাই, আপনি তাহলে কি বলতে চান? আমার দেশ গরিব থাক, আমার দেশের ব্যবসা কমুক, এগুলো আমি জাতির স্বার্থে বলতেছি, কিন্তু আমার নিরাপত্তা দরকার। আপনি ব্যবসা করে আপনি ভালো থাকবেন, হাজার হাজার কোটি টাকা নিয়ে আপনি বাইরে চলে গেছেন, কিন্তু আমরা যারা এখানে আসি এইগুলির মধ্যে দিয়ে হাঁটি, এখনো হাঁটতেছি, তাহলে আপনাকে আগে দেশটাকে রাষ্ট্র বানাতে হবে। এখনো দেশ রাষ্ট্র হয়নি। আমরা একটা সুযোগ পেয়েছিলাম যে দেশটাকে রাষ্ট্র বানাবো, এখন সেই রাষ্ট্র বানানোর থেকে আমরা সরে গেছি। কেন সরে গেছি? আমি পিয়ার পদ্ধতি চাই, দেশকে ভালোবেসে নয়। আমার 40টা সিট পাবো পিয়ার পদ্ধতিতে। আমি পিয়ার চাই না, তাইলে আমি 220টা সিট পেয়ে চূড়ান্ত মেজরিটি নেবে, আমি আবার স্বৈরাচার হব। কিন্তু দুইটা লোকের, এই দুইটা দলেরই বলতে হবে, যিনি পিয়ার পদ্ধতি চান তাকে বলতে হবে পিয়ার পদ্ধতি দেশের জন্য এবং জনগণের জন্য ভালো কি না। যদি ভালো হয় আমি অ্যাকসেপ্ট করব, ব্যাখ্যা দিতে হবে তার। তারা ব্যাখ্যা দিচ্ছে তো সব জায়গায়, কোথায়? সব জায়গায় তারা দিচ্ছে দেশের জন্য ভালো। তাহলে যিনি চান না পিয়ার পদ্ধতি, তাকে বলতে হবে পিয়ার পদ্ধতি দেশের জন্য খারাপ কেন। দলের জন্য খারাপ হলে আমার কিচ্ছু আসে যায় না, রাষ্ট্র এবং জনগণের জন্য ভালো কিনা দ্যাট ইজ ইম্পর্টেন্ট। অ্যাডভোকেট রাজা কি দুই দলে কিন্তু সুন্দর করে বলছে যে কেউ বলছে যে পিয়ার খারাপ। আমার এই শোতে আজিজ ভাই বলছে পিয়ার কি কি কারণে খারাপ, শোতে অনেকে এসে বলছে পিয়ার কি কি কারণে ভালো। বলেন না, আমি এখন প্রশ্ন এই যে বলছেন আসলে এই বিষয়টা আমি বলি আম্পায়ার হিসেবে কে কাজ করবে? আমি বলি আপনার বিবেক কোথায়? আপনি আম্পায়ার পরে আনেন। আপনি চিন্তায় সৎ হন, আগে আপনি চিন্তায় সৎ হন। আপনি চিন্তা করেন ভালো, তারপর আপনি চিন্তা করেন যে আপনি আসলে কি ভাবতেছেন। আই ক্যানট রিড ইউ। আমি আপনার এক্সটার্নাল অংশ দেখছি, ইন্টারনাল পার্টটা দেখতেছি না। সুতরাং আমি বলি যারা পিয়ার চায় না তারা বলে কি সরকার দুর্বল হবে। যাক না, সরকার দুর্বল, 5 বছরে 20 বার বদলাক। পিয়ার নিয়ে আপনার কাছে শুনছি না, তাতে আমার রাষ্ট্রের কি হবে? একটু আজিজ ভাইয়ের কাছে ঘুরে আসি। আজিজ ভাই, একেবারে একটা বিষয় বলো, অন্তর্বর্তী সরকারের কোনো কোনো উপদেষ্টা ষড়যন্ত্রে লিপ্ত, এটা তাদের নাম ও কণ্ঠ রেকর্ড জামায়াতে ইসলামের কাছে আছে, জামায়াতের নায়েবে আমির বলছেন। তো এইরকম অনাস্থা নিয়ে একটা মানে অন্তর্বর্তী সরকারের উপরে দেখেন, আসলে আসলে নির্বাচনটা কেমন হবে? নির্বাচনটা অভ্যুত্থানের শক্তি যদি এক না হয় নির্বাচন হবে না। ওটা হবে কি হবে না ওই আলোচনা পরে করি। যদি এখন পর্যন্ত যে জায়গাটাতে আছি তাতে সবাই নির্বাচনের যেহেতু একটা টাইম লাইন ঘোষণা করা আছে যে নির্বাচন ফেব্রুয়ারি হচ্ছে, নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে, সংবাদ সম্মেলন করছে, বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে ডেকে তাদের মতামত দিচ্ছে, তারা বলছে যে সার্বিক প্রস্তুতি আছে। এখন প্রশ্ন হলো সরকারের ওপর যদি সব রাজনৈতিক দলগুলোর এরকম অনাস্থা থাকে তাহলে ওই নির্বাচনটা কেমন হবে? দেখেন, 14 মাস হলো সংস্কার, ধরেন অভ্যুত্থান একটা ঘটেছে, কোঠার সংস্কার নিয়ে আন্দোলন, শেষ পেশা এসে ফেসিবাদের বিলোপ, এর থেকে তৈরি হলো যে সংস্কার। ফেসিবাদের বিলোপ মানে গণতন্ত্র চাই, মানবিক বাংলাদেশ চাই, ওই যে রাজাকি ভাই বললো খুন নাই গুম না, এগুলো হবে, এরকম একটা সমাজ চাই। হ্যাঁ, এই তো। এখন উনি এত সংস্কারের ডালপালা মেলালেন কেন? যেটা প্রয়োজন নাই সেটাও করে, যেটা প্রয়োজন নাই। তখনই ইন্টেনশনটা মনে হয়েছে যে ইলেকশন উনি দিতে চায় না। হেঁটে গেলে কয় আপনি 5 বছর, হেঁটে গেলে কয় আপনি 10 বছর থাকেন, হেঁটে গেলে কয় আপনি আজীবন থাকেন। আরে ভাই, উনার আয়ু কয়দিন আছে, বয়স এত হয়েছে, 50 বছর এগুলো হয়েছে। তো আমার বক্তব্য হচ্ছে এখন এই মুহূর্তে আমার কাছে মনে হয় ইউনূস সরকার ষড়যন্ত্র ভিতরে হচ্ছে, এটা ঠিক। এই সরকারের মধ্যে সরকার আছে, এতে কোনো সন্দেহ নাই। হয়তো জামাত থেকে বলা হয়েছে, উপদেষ্টাদের রেকর্ড আছে, তাদের প্রকাশ করা উচিত। রাজনৈতিক দল তো প্রকাশ করে দেওয়া উচিত ষড়যন্ত্র কে করে। কারণ এই সরকার আসলে নির্বাচন দিতে চায়, এটাতে কিন্তু কোনো কনফিউশন নাই। কিন্তু উনি এই অভ্যুত্থানের শক্তি বললেন যে সরকারের ভেতরে একটা অংশ আছে তারা চায় না, আপনার দলই বলল সরকারের ভেতরে একটা অংশ ষড়যন্ত্র করছে, মির্জা ফখরুল ইসলাম বলেছেন, আর সরকার আবার দিতে চায়। আসলে সরকারের মধ্যে ফ্র্যাকশনটা কোন জায়গায়? না, সরকারের ভিতরে সরকারের স্টেক আর আরেকজন উপদেষ্টা ধরেন যার স্বামী ওই সাদা পাথর তোলার নিয়ন্ত্রণ করে, এক না। যে এসএলএমের প্রপার্টির কেয়ারটেকার, তার স্বার্থ এক। নসরুল হামিদের, যে নসরুল হামিদেরটা দেখভাল করে, এক না। তারা তো ষড়যন্ত্র করতেই পারে। এই কয়েকদিন যতদিন বেশি টাকা যায় আমার দিনে এত কোটি টাকা আসবে, সহজ কথা। ষড়যন্ত্র তারা করছে, ষড়যন্ত্র তারাই করছে। এখন আমার বক্তব্য হলো যে এখন জামাত ক্ষমতায় যেতে চায়, জামাত পিআর সিস্টেম করছে, যে এমনি স্বতন্ত্র নির্বাচন করে একবার 1 সিট পাইছে, আর একবার 3 সিট পাইছে। কিন্তু যদি পিআর সিস্টেমে হয়, কোনো জায়গায় 20,000, 30,000, 40,000, 50,000 ভোট আছে। হ্যাঁ,
তো এরা তো অনুপাতে অনেক সিট পাবে, ধরেন অনেক সিট পেয়ে যাবে। কিন্তু বিএনপি যদি পিআর সিস্টেম হয় একক মেজরিটি পাবে না আমার কাছে মনে হয়। একক মেজরিটি বলতে আমি 200 সিট বলতেছি, 151 হইতে পারে, সরকার গঠন করতে পারে, কিন্তু তা আরেকজনের সাথে তো কোয়ালিশন করতে হতো না, কোয়ালিশন ছাড়া 151 হলে গভর্নমেন্ট ফর্ম করতে পারবে, কিন্তু কোনো আইন পাস করতে গেলেই অন্য পার্টির লাগবে, আর 200 সিট লাগবে, 200 জনের সমর্থন লাগবে। এই সমস্যাটা এই জায়গায় দ্বন্দ্বটা কিন্তু তৈরি হয়েছে। অর্থাৎ পার্লামেন্টে কার কত বেশি সিট থাকবে, পার্লামেন্টে কার কেমন নিয়ন্ত্রণ থাকবে। আর জামাতের হচ্ছে ডুয়েল ওয়ার্ক। একটা হলো 300 সিটে 6 নমিনেশন দিয়ে দিছে, ইলেকশন সেন্টার প্রতি এজেন্ট পর্যন্ত ঠিক করে দিছে। বিএনপি বগল দাবা করে আছে, নমিনেশন দেয় না। আচ্ছা, এখন ধরেন বিএনপি জামাতের কথা বলি, 300 সিটে নমিনেশন দিয়েছে, তখন তো ভাবনাটা কিন্তু পিআর সিস্টেমে ছিল না, তখন তারা সেই ওয়েস্টমিনিস্টার সিস্টেমেই ইলেকশনে ছিল, নাহলে 300 সিটে নমিনেশন দিল কেন? এখন পিআর সিস্টেম আছে, এই জায়গায় দূরদর্শন দেখছে। আবার ভারতেও দেখা করতে যায়, আমেরিকায় যাও, আমাদের সাথে দেখা করতে যায়, এগুলো তো দূরদর্শন দিয়ে। এই জন্যই বলা হচ্ছে যে সরকার এখন তারা নির্বাচন চায় কিনা। হ্যাঁ, আর এনসিপি হচ্ছে কি একটা মাস পথে আছে, কিন্তু তাদের পরে আলোচনা করি। একটু রাজ্জাকি ভাই আপনার কাছে আসি, একেবারে যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, প্রথম ভাইকে প্রশ্ন করলাম যে আসলে এই অনাস্থা নিয়ে নির্বাচনটা কেমন হবে। ভাইয়ের কাছ থেকে মানে আমি যথাযথ উত্তর পাইনি। অনাস্থা নিয়ে কি নির্বাচন অনিশ্চয়তা যাচ্ছে? আমি তো বললামই আপনাকে যে আমি যখন বলতেছি সে নিরপেক্ষ না, আমি যখন বলতেছি একটা অন্য দলের প্রতি তার উইকনেস বা তার ওইদিকে ঝুঁকে আছে বলে মনে হয়, 3 দলই বলছে, 3 দলই বলুক কে কোন দিকে ঝুঁকে আছে, তাহলে সে নিরপেক্ষ না। আমি নিরপেক্ষ না জাইনে শুনে তার অধীনে নির্বাচনটা কেন করব? আমার পরিষ্কার প্রশ্ন, আমি কেন তার অধীনে নির্বাচনটা অনিশ্চিত হয়ে যাচ্ছে না? সেটি তো বলছি, অনিশ্চিত হয়ে যাচ্ছে। ভাই ফাঁকে আরেকটা কথা বলছে যে পিআর পদ্ধতির সিস্টেমে নির্বাচন হলে আইন পাশ করাইতে পারবে না। পিআর পদ্ধতির সিস্টেমে তো নির্বাচন এই মুহূর্তে সবচেয়ে বড় লাভ কার জানেন? আমি জানি না কার ভিতরে কি আছে। যারা জুলাই সনদের আইনি ভিত্তি দিতে চায় না তাদের জন্য সবচেয়ে ভালো একটা জায়গা। কেন জানেন? আমি যদি 150টা সিট পাই পার্লামেন্টে যাই, আমি তো আইন পাশ করতে পারবো না। আমি তখন বলতে পারবো ভাই আমি জুলাই সনদের আইনি স্বীকৃতি কেমনে দিব? সুতরাং সেজন্য পিআর পদ্ধতি সবচেয়ে ভালো একটা পদ্ধতি। যদি কেউ জুলাই আইনি ভিত্তি না দিতে চায়, যদি আপনি 2/3 ভিতরে নিয়ে যান, তাহলে আপনি একটা চাপ পড়তে পারেন, মানেন কি মানেন না পরের চাপটার। আমি একটা এক্সাম্পল দিলাম, যেই এখন পিআর পদ্ধতিতে গেলে সে বলতে পারবে ভাই আমি কেমন আইন পাশ করব, আমাকে তো তোমরা সুযোগ দাও নাই। সুতরাং এটা একটা বড় হাতিয়ার। কারণ আমরা দেখতেছি, শুনেন, খালি মুখে মুখে কি বলে ভাই, এটা বড় কথা না। বড় কথা আমরা কিন্তু বুঝি, এমন না যে আপনি আমি বুঝি না। সুতরাং আমি সরকারের সহযোগিতা দিতেছি, প্রশাসন সহযোগিতা দিতেছে, কিংবা আমরা সরকারের সহযোগিতা দিতেছি, এইটা চাইতেছি ওইটা চাইতেছি, জুলাইয়ের ব্যাপারে সবাই ঐক্যমত। হ্যাঁ, আবার সংবিধান আমরা কোনটা নিয়ে আসি জানি না, একই বিতর্ক আমি করতেছি, কোন সংবিধানে যাচ্ছে নির্বাচনে, সব অনিশ্চিত। একটা রাষ্ট্র টোটাল গোজামিল দিয়ে একটা জায়গায় যেতে চাচ্ছে। আমি আবারও শব্দটা রিপিট করছি, গোজামিল দিয়ে একটা জায়গায় যেতে চাচ্ছে। আপনি সংসদে যাওয়া পর্যন্ত আপনার আইনি ভিত্তিটা কি? এই মুহূর্তে আপনি কোন ভিত্তিতে যাচ্ছেন? আপনি জুলাই ঘোষণাপত্রে এই সরকারের মেয়াদটা নাই, এই সরকার কি কি করবে সেই কাজগুলো লেখেন নাই, যে ইলেকশন কমিশন নিয়োগ দিবে, তারপর একটা নির্বাচন দিয়ে চলে যাবে, এই যে 5 আগস্টের যে ঘোষণাপত্রটা, তার ভিতরে এগুলো নাই। আপনি সংশোধন তাকে নিচ্ছেন কেমনে? যে সংবিধানের কথা বলেন ওটা থেমে গেছে, ওই জায়গায় নির্বাচনের পোষণ টোটালি থেমে গেছে। কারণ সংসদ ভাঙার 3 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার কথা, সেগুলো পার হয়ে আমি যাচ্ছি কিভাবে সংসদে? আপনি প্রত্যেকটা লোক, আপনি যদি বঙ্গবন্ধুর বিচার চিন্তা করেন কত বছর পর হয়েছে, আপনি যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জামাতের বিচার কতদিন পর হয়েছে দেখেন, চিন্তা করেন, লিখে রাখেন। আমি এক চ্যানেল বলছি আজকে বললাম এই অভাগা রাজ্জাকি বলে যাচ্ছে 20 বছর পরে হইলো এটার জন্য, আজকে যাদের বয়স 30, 20 বছর পর তার বয়সে 50, আজকে যিনি 40, 20 বছর পর 60, কেউ না কেউ এই প্রশ্ন তুইলে কৈফিয়ত চাইবে। আমি বারবার বলতেছি এখনো সুযোগ আছে, জাস্ট একটা সংশোধনী, জুলাই সংশোধন ঘোষণাপত্রটাকে সংশোধন করেন, সেই সরকারকে মেয়াদ দেন এবং ওনার মেয়াদ 30 জুন 2026 পর্যন্ত দিয়ে তার ভিতরে আপনি নির্বাচন করার কথাটা ঢুকান, নির্বাচন কমিশন নিয়োগ দেওয়ার কথা ঢুকান, তারপরে আপনি বৈধতা নেন। কেউ এবং প্রত্যেকের ভিতরে দেখেন এরা প্রত্যেকে মানসিকভাবে ভীত সন্ত্রস্ত, যার জন্য কেউই কিন্তু তার টার্গেটে নাই। আপনি দেখেন লক্ষ্য কইরা, এই যে বারবার আমরা কমিশনে গেছি, ঐক্যমত্য কমিশনে গেছি, এক ডাইমেনশনে এক একজনের কথা বলে। ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। বিরতিতে যাবার আগে আজিজ ভাইয়ের কাছে একটা প্রশ্ন করতে চাই। আজিজ ভাই, এই যে জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে আদেশের খসড়া অনুষ্ঠানের আগেই দিতে হবে, এনসিপির যে দাবি, এখন যদি সেই দাবি কি আসলে পূরণ করবার মতো সময় এখন আছে কিনা? কাল থেকে যখন সমন হবে তখন যাবে অভিযুক্ত ব্যক্তির কাছে, আর যখন ওয়ারেন্ট যায় সেটা যায় নিকটবর্তী থানায়। থানাকে বলে তুমি তাকে ধরে প্রডিউস করো কোর্টে।
এখন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি যেটা, এখানে সমনের কোনো ফ্যাক্টর নাই, ওয়ারেন্ট ডাইরেক্ট ওয়ারেন্ট। তো ওয়ারেন্ট চলে যাবে ক্যান্টনমেন্ট থানায়। তো তার আগে তাদেরকে ক্যান্টনমেন্টের যে মানে সেনা অফিসারের যে ঊর্ধ্বতন কর্মকর্তা তারা হেফাজতে নিল কেন, সেটার ব্যাখ্যা আমার জানা নাই, কিন্তু তারা নিচ্ছে। এইবার আসেন, এখন একটা কথা আসছে যে তাদের বিচারটা তারা করতে চায়, বা এই কথাটা কিন্তু একটা বাজারে প্রচলিত। আমি তাদের বিরুদ্ধেও না, পক্ষেও না। আমি আপনাকে আপনি বলেন বঙ্গবন্ধু হত্যা মামলা হয়েছে, সেখানে মৃত্যুদণ্ড কারাভোগ করছে আর্মি অফিসার। বিচার হয়েছে কোথায়? সিভিল কোর্টে। বাংলাদেশের আর্মি তখন কোথায় ছিল? তখন বলে নাই কেন? কথার কথা বলছি, তখন তারা সার্ভিং ছিল না। তো ওরা সার্ভিং ছিল না, বাকি অফিসার তো ছিল, ক্যান্টনমেন্ট তো ছিল। তারা কি বলেছিল? না ভাই, আপনি যেহেতু মানে তাই নগো একটা বিষয় একটু খোলাসা করেন, তারপরে বলেন। আমি বলছি যে একজন আর্মির অফিসার, সার্ভিং অফিসার কোনো একটা অন্যায় লিপ্ত হলো, তো যে লোকটার সঙ্গে অন্যায় করা হলো সে মামলা করবে কোথায়? সেই জায়গাটা আসতেছি, আপনি ওইটা আসতেছি। এখানে এটা তাহলে এটার উত্তর আগে দেই। বলছে র্যাবে ছিল, এরা ডিজিএফআইতে ছিল না, যেখানেই থাকুক। না, বলছে যে ডিজিএফআইতে থাকলে আমাদের দায় না, কারণ ডিজিএফআইতে যারা থাকে তারা রিপোর্টিং অথরিটি হলো পিএম অফিস, আর র্যাবে যারা ছিল তাদের হলো মিনিস্ট্রি অফ হোম তাদের হাইয়েস্ট অফিস। এইবার আসেন, যদি আজকে তাদেরকে এই সেনা সদর এরা যখন ব্যাক করে আসলো ডিজিএফআই থেকে, র্যাবেতে ফেরত আসছে তো আবার, তখন যদি তারা, যেহেতু এই কৃতকর্ম নিয়ে আলোচনা হচ্ছে, তখন যদি তারা তাদের এই কর্মের জন্য তারা ইনডোরে একটা বিচার করে ফেলতো, তাহলে তো আজকে বলতে পারতো। অভিযোগ না দায়ের হলে কেমন? না, আপনি অভিযোগ দায়ের হতো কোর্ট মার্শাল, আর্মির বিচার করে তো অভিযোগ, আর্মি সেটা নিজেই জানে, তো কোর্ট মার্শাল করতে পারে। আরে শুনুন, আর্মি নিজের বোঝার জন্য বলছেন, ইয়েস, আর্মি তার নিজের ইন্টারনাল বিচার করবে, যার জন্য অভিযোগ দায়ের করতে। না, তারা তো চার্জ তৈরি করবে তাদের বিরুদ্ধে, তোমাদের বিরুদ্ধে এই জিনিসগুলো আছে, তদন্ত করেই বলবে, তাদেরকে দেখাই। আমি বলছি কোনটা, তাইলে আজকে এই বিতর্কটা থাকতো না, হয়তো আইসিটিতে আমরা ডাকতেও পারতো না যে ভাই একটা বিচার তোমরা করছি। আমি কি বুঝাইতে পারছি? হ্যাঁ, বুঝাইতে পারছি। কিন্তু এখন আসেন, আপনি যে কথাটা আমার প্রশ্নটা উত্তরটা পাইলাম না কেন। আপনি বলছেন যে বাইরে, আমার কথা হচ্ছে একজন আর্মির অফিসার যদি বা আর্মির সদস্য যদি কোনো অন্যায় করে, ধরেন আমি সহজ বিষয় বলি, যে তার বউকে সে কোনো কারণে অ্যাসল্ট করলো, তো আর্মি তাকে একটা ব্যবস্থা, তার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেবে, তার চাকরি খাবে, কিছু একটা করবে। ওই যে বউটা আছে, তার স্ত্রী আছে, সে কি সিভিল কোর্টে মামলা করতে পারবে না? সেইটা বোধহয় বার আছে, সেটা আর্মিতে বার আছে। সার্ভিং এ থাকলে সে কোর্টে, যখন সে সার্ভিসে থাকবে, সার্ভিসে থেকে গেলে তার ইন্টারনাল ইস্যু হয়ে যাবে। কিন্তু মামলাটা তখন কি আমার ওই ইয়েতে করতে হবে, আর্মির কাছে করা লাগবে না তো, অটো তারা অ্যাকশন নিবে, কমপ্লেইন করলে অটোই তারা তদন্ত করবে। মানে তার গার্জিয়ান তো আছে, যে মারা গেছে তার তো গার্জিয়ান থাকবে না। আমি এইটা একটু বোঝা, যদি একজন আর্মির সদস্যর বিরুদ্ধে একটা থানায় মামলা করলো কেউ, হ্যাঁ, যেমন ধরে আমাকে সে থাপ্পড় দিচ্ছে, যেমন ধরেন আমি আরো করতে আসবেন না, আমি আর্মির ডিপার্টমেন্টে কমপ্লেইন, আমি আপনার আরো বলি, এইটা একটু বোঝা। না, আমি বলতেছি, মনে করেন আর্মি তার ওয়াইফকে ডিভোর্স দিয়ে দিছে, একটা কথার কথা, ইলিগালি মনে করেন, ইলিগালি, বা সে কমপ্লেইন করছে আমার এই বিচার, তখন কিন্তু তার যে পেনশনের টাকা, তার থেকে একটা পোর্শন, তারপর তার র্যাঙ্ক ডাউন করে কিংবা প্রমোশন দেয় না, অনেকগুলো অপশন দেয়, ইভেন তুমি চাকরি ছেড়ে চলে যেতে পারো, নানান অপশন তাকে দেয়। এই শাস্তি কোনটা মাইনে নিবা, এটা তার ইন্টারনাল বিচার হয়। সেটা যে হয় না তা কিন্তু না, ওটা ডিসিপ্লিন ফোর্সটাকে ডিসিপ্লিন মধ্যে রাখার জন্য যা করা দরকার তাই করে। কিন্তু যখন আপনি বাইরে এসে অন্য ব্যক্তি, তৃতীয় ব্যক্তির উপরে যখন অপারেশন চালাবেন, আর্মি কেন, আপনি সরকার কোনো অনৈতিক আদেশ দিলে আপনি মানতে পারবেন না, আপনি মানতে বাধ্য না। কালকে একজনের ব্যাখ্যা দিছে ওনার চাকরির ভয় আছে, চাকরির ভয়ের কিছু আসা যায় না। আমি অনৈতিক অর্ডার দিছি, আপনি মানতে বাধ্য না, আপনি মানবেন না, আইন আপনাকে সেটা বলে নাই। আসলে কি সে সুযোগ শেখ হাসিনার সময় ছিল? কেন আপনি তো সেটা তো আপনার কোন চ্যাপ্টার, আপনি তো এখন ওইটা বললে কি আপনি মাপ পাবেন? আপনি শত শত লোক মাইরে আপনি এখন বলবেন আমি অর্ডার পালন করছি। আচ্ছা, এইবার আসেন, 10টা কষ্ট মামলা আপনি জানেন, ডিজিএফআই এবং এনএসআই দুইজন মেজর জেনারেল তাদেরকে ভ্যানে করে নেওয়া আনা হয়েছে। হ্যাঁ, তাহলে তখন সেই নিয়মটা কোথায় ছিল? 1 2 নম্বর আসেন, আপনার মেজর জেনারেল জিয়াউল আহসান এখনো ভিতরে, সেও তো অফিসার আর্মি। সুতরাং বিষয়টা হচ্ছে এই, আমি ঠিক জানি না আমার দেশটার ভিতরে সমস্ত সেনাবাহিনীর কোনো প্রশ্ন, এখানে ইন্ডিভিজুয়ালদের কথা বলা হচ্ছে। ইন্ডিভিজুয়াল মানে যারা আজকে অপরাধী। একটা বিষয় বলুন তো, মেজর জেনারেল ওই জিয়াউল আহসানকে স্যাক্ট হওয়ার পরে কি গ্রেপ্তার হয়েছেন নাকি আগে হয়েছেন? আপনি গ্রেপ্তার যখন হয়েছেন তারপরে স্যাক করে দিয়েছি। না, আমি বলতে ট্রাইব্যুনাল আইনই তাই, না তাকে গ্রেপ্তার হওয়ার সঙ্গে সঙ্গে স্যাক হয়েছে না আগেই স্যাক ছিলেন? আপনি ট্রাইব্যুনাল গ্রেপ্তার করেই সে স্যাক হয়ে যাবে। ওকে, এখানে বলাই আছে। আর এই যে যাদের বিরুদ্ধে হয়েছে তারা যখনই আপনি তদন্ত রিপোর্ট দাখিল করবেন তারা স্যাক্ট। এখন আসেন,
আপনি কতগুলো কথা এটা বললাম, এই যে র্যাব ডিজিএফআইতে যারা ফেরত গেছিল তাদের একটা বিচার করে ফেললে খারাপ হইতো না আমার বিবেচনায়। আর আজকে এই যে কারাগারটা ভিতরে একটা সাবজেলে তাদেরকে নেয় নাই, সেটা ভিন্ন কথা। সাবজেল একটা গভর্নমেন্ট বানাইছে, গভর্নমেন্ট একটা সাবজেল বানাইছে, এটা স্বরাষ্ট্রমন্ত্রী বানাইতে পারে, এটা তার এখতিয়ার। সাবজেল ঘোষণা করছে। প্রশ্ন হচ্ছে এদেরকে গ্রেপ্তার করার অথরিটি কিন্তু শুধুই পুলিশ। এই যে হেফাজতে রাখছে আমি ঠিক জানি না, তারা কিন্তু এখন কনফাইন্ড বা ডিটেন যাই বলেন আপনি, এখন তাদেরকে ডিটেনশনে আর্মি রাখতে পারে কিনা সেটা আর্মির ব্যাপার। কিন্তু কোর্ট ডাইরেকশন দিচ্ছে কিন্তু পুলিশকে, একমাত্র অথরিটি কিন্তু পুলিশ। আপনাকে প্রসেসটা বলে দিচ্ছি, একমাত্র অথরিটি পুলিশ। পুলিশ তার নির্ধারিত ঠিকানায় খুঁজবে, ঠিকানায় গিয়ে যদি না পায় পুলিশ আবার রিপোর্ট করবে আমরা তাকে ওই ঠিকানায় খুঁজে পাই না। সেকেন্ড স্টেপ, পুলিশকে বলতে পারে তাহলে তার মাল ক্রোক করো। মাল ক্রোক করার পর যদি সাফিসিয়েন্ট না হয়, তারপর যদি হাজির না হয়, তারপরে বিজ্ঞপ্তি দিবে পত্রিকায়। বিজ্ঞপ্তি দিয়ে ইন অ্যাবসেন্সিয়া ট্রায়াল, মানে বিনা অনুপস্থিতিতে বিচার শুরু হবে। এটা হলো প্রসিডিউর। আর যে সাবজেল ক্যান্টনমেন্টের ভিতরে আছে, কোর্টে যখন তারা প্রডিউস করবে, কোর্ট তাকে জামিন দিবে নাকি ভিতরে রাখবে। তো এটা জামিনের সুযোগটা নাই। হয়তো বলবে কোর্ট শুধু একটা অর্ডার দিতে পারবে, কি কারাগারে প্রেরণ। সে বলতে পারবে না কোন কারাগার, কোন কারাগার সেটা আবার পারবে স্বরাষ্ট্রমন্ত্রী বলতে। যেমন অনেক সময় শুনেন না যে কুমিল্লার আসামি কাশিমপুরে নিয়ে গেছে, এটা কোর্ট অর্ডার না, এটা মিনিস্ট্রি অফ হোমের অর্ডার। তো সে যখন কারাগারে চলে যাবে, কারাগারের আদেশ দিবে, ওই সময় হোম মিনিস্ট্রির আদেশ আসতে পারে। ঠিক আছে, কারাগার বলতে সাবজেল বানাইছি, তাকে অথবা তার বাড়িকে কারাগার ঘোষণা করা হলো। ওই তো সাবজেল যেটা বানাবে, আপনি যখনই কোনো বাড়ির কারাগার বানাবেন, ইট শুড বি ডিক্লেয়ার্ড এ সাবজেল, এবং এটা চলে যাবে আইজি প্রিজনের অধীনস্থ, এবং ওখানে কারারক্ষী থাকবে। আপনি আর কিছু করতে পারবেন না, ওটা এটাই আইন না, কিন্তু আমার কারারক্ষী। এখন সবচেয়ে বড় কথা যেটা আমি ব্যক্তিগতভাবে, আমার এই প্রসঙ্গটা যখন আসছে এই জন্য বলতেছি, আমার সবচেয়ে একটা ব্যথার জায়গা হলো একজন মেজর জেনারেল পালিয়ে গেছেন বা তাকে পাওয়া যাচ্ছে না। এখন খোঁজ পাইছি পত্রিকায় বলে সে ভারতে চলে গেছে। কিন্তু প্রশ্ন আমার না, ব্যথার জায়গা কোথায় জানেন? একজন জেনারেল যখন পালায় যায়, এর চেয়ে ব্যথার জায়গা আর থাকে না। কেন জানেন? গুন্ডা পালায়, শয়তান পালায়, বদমাইশ পালায়, পুলিশ তারায় ধরে। আর আমি মেজর জেনারেল, আমি পালায়ে গেলাম, আমি তো বীর দর্পে আইন মোকাবেলা করব। এটি ছিল আমার ব্রত হওয়া উচিত। আমি তাকে দিয়ে কি আশা করব? কালকে যুদ্ধ লাগলে তাকে দিয়ে আমি কি আশা করব? ইউ টেল মি জাস্ট। খুব পেইনফুল। সুতরাং আমরা এই সমস্ত পরিস্থিতির মধ্যেও আমরা এমন একটা জায়গায় যাচ্ছি, কেউ বলতেছে সরকারের সাথে প্রতিরক্ষা মন্ত্রীর দূরত্ব বাড়তেছে। এটা তো ভাই আমার কথা না, আমার দরকার নাই জানার, কথার কথা বলছি। তারপরে সরকার নিরপেক্ষ না, আরেকজন বলতেছেন 5 জন উপদেষ্টার ফোন আলাপ আমার কাছে রেকর্ড করা আছে, তারপরে স্বাক্ষর করব না। কি করলাম এতদিন? কোথায় যাচ্ছে দেশ? কোথায় যাচ্ছে দেশটা রে ভাই? আজিজ ভাই কিছু বলতে চাচ্ছেন? আমার প্রশ্ন হচ্ছে, ধরেন এই আর্মিদের ক্লোজ করা হলো, আর্মি অফিসারদের ক্লোজ করা হলো, তাদের চাকরি গেল, চাকরি দেওয়ার পরে তাদের সিভিল কোর্টে বিচার হতে পারে, সিভিল কোর্টে হতে পারে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, আইন তো 24 ঘন্টার ভিতরে তাদের কোর্টে রিপোর্ট প্রডিউস করে। এটা আমি আপনাকে একটু ক্লিয়ার করি। হ্যাঁ বলেন। এখন কোর্টের দায়িত্ব দিছে পুলিশকে, কথাটা বোঝার চেষ্টা করেন। আপনি যদি এখন বলেন কে পুলিশ তারা কি খুঁজে পায় নাই, সেটা আমি দেখাও না দেখবো, সেটা ভিন্ন কথা। ভাই রিয়েলিটিতে আসেন। আমার কাছে কোনো ইমোশন নাই রে ভাই, এটা পুলিশ জানে, সবাই জানে। আমি কাগজে কলমে বলবো ওই ঠিকানায় পাই নাই, আপনি কি করবেন? রশি লাগাবেন? না, তার না। আচ্ছা, যদি রিয়েলিটি পুলিশ বলবে, আমি কাগজ কলমে বলবে যে আপনি যে ঠিকানা আমাকে দিচ্ছেন সেই ঠিকানায় তারা নাই। আসলে তো সেই ঠিকানায় তারা নাই, কারণ তারা তো চলে গেছে আরেক জায়গায় হেফাজতে। না, এখন তো সাবজেল ঘোষণা করছে। নেয়নি ভাই, সাবজেলে নিতে পারবে না তো। সাবজেলে নেবে তো আদেশের পরে। সাবজেলে নিতে পারলে কোর্টে আদেশ করতে হবে। কোর্ট যদি পার্টিকুলার ডেট দেয় তাহলে ওইখানে যাবে। কোর্ট যদি কয় কাশিমপুর, তো কাশিমপুর। কোর্ট না, স্বরাষ্ট্রমন্ত্রী। কোর্ট বলবে সিম্পলি হাজতে পাঠাইলাম, আর স্বরাষ্ট্রমন্ত্রী বাকি কাজটা। এটা হলো আইন। এখন বিষয় আপনি যেটা বলছেন, এখন পুলিশ এটা করবে, আমরা পাই নাই, তখন বললে নেক্সট স্টেপ কি? ক্রোক করো। থার্ড স্টেপ কি? পত্রিকায় বিজ্ঞাপন দাও। ফোর্থ স্টেপ কি? তাদের বিনা অনুপস্থিতি দেখাইয়া বিচার শুরু হবে। দ্যাট ইজ ল। কিন্তু যদি লই হয়, আমার বক্তব্য হচ্ছে তাদের যে একটা ঠিকানায় বলা হয়েছে হোম মিনিস্ট্রির এক্সিকিউটিভ অর্ডারে, কোর্টের কাছে কিন্তু কিছু নাই, কোর্টকে জানানো হয় নাই, তাদেরকে ওখানে একটা সাবজেল ঘোষণা করা হলো। তাহলে এটা আইন ব্যত্যা ঘটলো না? কোর্ট কিছু জানলো না? কোর্ট জানার দরকার নাই তো, সাবজেল তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। তার মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানে যে এই লোকরা ওখানে না। এদিকে আমি একটু আপনাকে বলি, বিষয়টা যেটা এখানে হয়ে গেছে কি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে কোনো জায়গাতেই তার কারাগার ঘোষণা করতে পারে। হ্যাঁ,
ধরেন এই আপনার বাড়িটাও কারাগার ঘোষণা করতে পারে। শোনেন। এখন আমি বলি যেমন এখন শেখ হাসিনা, খালেদা জিয়া কোথায় ছিল? আচ্ছা কারাগার ঘোষণা করবে, সেটা তো আগে কারাগার ঘোষণা সাবজেক্ট হ্যাঁ। ঘোষণা করে তাদের নাই তাদের যখন দেখা গেছে এই অবস্থা গ্রেপ্তার করবে, তারপরে গ্রেপ্তার করে আজিজ ভাই আপনি মানে বুঝতে ভুল করতেছেন এখানে। দেখাই এখানে বুঝতে ভুল করছেন যে আমি কারাগার ঘোষণা করে রাখলাম, যখন আমাকে কোর্ট আদেশ দেবে কোর্ট আদেশ দিবে কি যে জেলে প্রেরণ। হাজতে রাখবো, আমি তখন এই আপনার বাড়িটাতে রাখবো। তখন স্বরাষ্ট্রমন্ত্রী পারবে কোন জায়গায় রাখবো আমি। আর হ্যাঁ ভাই, তারা পারবে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটাকে সাবজেল ঘোষণা করুক আর জেলখানায় পাঠাক, সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরে, কোর্ট অভিহিত হওয়ার পরে করবে। কোর্টই তো আগে না। কথা কোর্ট আচ্ছা, যাওয়ার পর বলবে যে আমাদের- আমাদের হাজতে প্রেরণ করলাম। আজিজ ভাই আমাদের মনে একটা আলোচনার বিষয়টা হ্যাঁ, একটু ওইদিকে এখন আরেকটা যাই। কথা বলি, আমরা একটা বিষয় আসছিল। একটা বিষয় একটু দুইজনকে শেষ করে প্রশ্ন দিই। করে শেষ করে দিই। না, আমি এইটা একটু শেষ করে দিই। নির্বাচনে একটা কথা আসছে, নির্বাচন হইলে কি না হলে একটা কথা আসছে। আমার কাছে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার লাগে, আমি এতকাল পার করে আর মাত্র 3.5 মাস এই সরকার আছে, এখনো খালি